স্বাগত জানাচ্ছি প্রবাসী বাংলাদেশে, আপনাদের সাথে আছি সৌমিত্র শুক্ল। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পরও এলডিসি দেশের সুবিধাগুলো অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অগ্রাধিকারমূলক প্রবেশ ও ট্রিপস মওকুফের মতো সুবিধাগুলো নির্দিষ্ট সময়ের জন্য অব্যাহত রাখতে উন্নত দেশগুলোকে আহ্বান জানান তিনি। সকালে কাতারে আয়োজিত গোলটেবিল আলোচনায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। বলেন, স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়ন অব্যাহত রাখতে আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। মঙ্গলবার সকালে কাতারের ন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত এক গোলটেবিলে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক বাণিজ্য ও আঞ্চলিক একীকরণে স্বল্পোন্নত দেশগুলোর অংশগ্রহণ বৃদ্ধি বিষয়ক থিমেটিক গোলটেবিলে কো চেয়ার হিসেবে উপস্থিত ছিলেন তিনি। আলোচনায় স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ হওয়া দেশগুলোর উন্নয়ন সম্ভাবনা নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। জানান, বিশ্ব প্রেক্ষাপটে উন্নয়ন অব্যাহত রাখতে হলে উন্নয়নশীল দেশগুলোর সুবিধাগুলো অব্যাহত রাখতে হবে। To be competitive in the global market, LDCs must focus on enhancing their trade-related infrastructure, building productive capacity, and utilizing preferential market access. For achieving these objectives, LDCs require support and investment for connectivity, human capital, and trade finance and technology ট্রান্সফার। এরই মধ্যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে এই প্রস্তাবনাগুলো দিয়েছে এলডিসি গ্রুপ, জানান প্রধানমন্ত্রী। বলেন, টেকসই উন্নয়নের জন্য বিষয়টি বিশ্ব নেতাদের বিবেচনায় নিতে হবে। Those proposals should be seriously considered by the international community, especially given the challenges posed by the COVID-19 pandemic and the war in Ukraine. এ বিষয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত প্রচেষ্টার উপর জোর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোহসিনুল হাকিম, যমুনা নিউজ, ঢাকা। সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসে যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে ঐতিহাসিক ৭ই মার্চ। রাজধানী রিয়াদে এই আলোচনা সভার আয়োজন করেন বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ। এ সময় দূতাবাসের প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন চার্জ দ্য অ্যাফেয়ার্স আবুল হাসান মৃধা। অনুষ্ঠান পরিচালনা করেন দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ ফখরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন দূতাবাসের ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ গোলাম ফারুক, রিয়াদ প্রবাসী প্রফেসর এম এ ওয়াদুদ, আওয়ামী পরিষদের সভাপতি এম আর মাহবুব সহ দূতাবাসের কর্মকর্তারা। কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে ঐতিহাসিক ৭ই মার্চ। বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। এ সময় দূতাবাসে স্থাপিত বঙ্গবন্ধু কর্নারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান বাংলাদেশ কমিউনিটির ব্যক্তিবর্গ। এছাড়া ৭ই মার্চ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন ইকবাল আক্তার এবং কুয়েত সোনালী ব্যাংক প্রতিনিধি লুৎফুর রহমান। এতে সভাপতিত্ব করেন দূতাবাসের শ্রম কাউন্সিলর আবুল হোসেন ও পরিচালনা করেন মোহাম্মদ জিহন ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দূতাবাসের কর্মকর্তা কর্মচারী, কুয়েত বাংলাদেশ কমিউনিটির ব্যক্তিবর্গ সহ গণমাধ্যমের প্রতিনিধিরা। অনুষ্ঠান শেষে 15ই আগস্টে নিহতদের আত্মার মাগফিরাত ও দেশের উন্নতি কামনা করে দোয়া করা হয়। পর্তুগালে বাংলাদেশ স্টুডেন্টস কমিউনিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিবের বিদায় ও প্রবাসী শিক্ষার্থীদের পুনর্মিলনী। সোমবার লিসবন শহরের অয়াক রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক তাফসির আহমেদ ও পরিচালনা করেন সভাপতি জহুরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের বর্তমান প্রথম সচিব আলমগীর হোসেন। এ সময় বিদায়ী বক্তব্য রাখেন দূতাবাসের সাবেক প্রথম সচিব আবদুল্লাহ আল রাজি। অনুষ্ঠানে প্রবাসী শিক্ষার্থীদের সুবিধা অসুবিধা নিয়ে বিস্তর আলোচনা করেন উপস্থিত সবাই। আলোচিত তোষাখানা মামলায় আজও ইসলামাবাদ উচ্চ আদালতে হাজিরা দেননি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। শুনানির নির্দিষ্ট সময়ের পরও আইনজীবীদের 30 মিনিট দেন বিচারপতি। কোন সময়ে পিটিআই চেয়ারপারসন উপস্থিত হতে পারবেন সেটা নিশ্চিত করার নির্দেশ দেন। আজকে শুনানিতে ইমরানের আইনজীবী দল তার বিরুদ্ধে জারিকৃত গ্রেফতারি পরোয়ানা বাতিলের আবেদন করেন। সে সময় সাবেক প্রধানমন্ত্রীর উপস্থিতির বিষয়টি আবারও সামনে আসে। গেল সপ্তাহে জারিকৃত ওয়ারেন্টের বিষয় স্পষ্ট করেন বিচারপতি ওমর ফারুক। বলেন, এর মানে গ্রেফতারি পরোয়ানা নয়। 2021 সালের অক্টোবরে পাকিস্তানের নির্বাচন কমিশন জানায় তোষাখানা বা সরকার প্রধানদের উপহার যেখানে রাখা হয় সেখান থেকে বিনা অনুমতিতে উপহার সরিয়েছেন ইমরান খান। শুধু তাই নয়, দামি বস্তু সামগ্রী বিক্রিও করেছেন। ইমরান খানের ভাষণ সম্প্রচার করা যাবে কিনা সেই সিদ্ধান্ত নেবেন লাহোর হাইকোর্ট। সোমবার জাতীয় গণমাধ্যম নিয়ন্ত্রক কর্তৃপক্ষ
পেমরার নিষেধাজ্ঞার বিরুদ্ধে আদালতে আপিল করেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী। রোববার নিজ বাসভবনের সামনে রাখা ভাষণে সাবেক সেনাপ্রধানকে তুলোধুনো করেন ইমরান খান। বলেন, বর্তমান সরকারের তোষামোদি করাই সেনাবাহিনীর কাজ। জানান, দুর্নীতির মাধ্যমে জনগণকে লুটপাট করছে শাহবাজ সরকার। এরপরই তার বক্তব্য সরাসরি সম্প্রচারের উপর নিষেধাজ্ঞা দেয় গণমাধ্যম নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। একই সাথে জানায়, ইমরান খানের রেকর্ডকৃত বক্তব্য প্রচার করা যাবে না। পেমরার দাবি, উস্কানিমূলক বক্তব্যের কারণে সমাজে ছড়াচ্ছে বিদ্বেষ। সংবাদে ওই ভাষণ দেখানোর কারণে বাতিল করা হয়েছে ARY নিউজের লাইসেন্স। গেল বছরও ইমরান খানের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গে ভয়াবহ আতঙ্ক ছড়িয়েছে অ্যাডিনোভাইরাস। গেল 2 মাসে উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে শতাধিক শিশুর। রোববার পর্যন্ত 9 দিনে BC রয় হাসপাতালে শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যায় মৃত্যু হয়েছে 36 শিশুর। স্বাস্থ্য বিভাগ বলছে 12 জনের শরীরে নিশ্চিত হয়েছে অ্যাডিনোভাইরাসের উপস্থিতি। রাজ্যের সব হাসপাতালের শিশু বিভাগ পরিপূর্ণ। আক্রান্ত হলে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দেয়। সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে 2 বছরের কম বয়সীরা। জাতীয় রোগ নিয়ন্ত্রক সংস্থা NCDC জানিয়েছে, এই মৌসুমে জ্বর খুবই স্বাভাবিক ঘটনা। বেশিরভাগ আক্রান্ত হচ্ছে ইনফ্লুয়েঞ্জা সহ বিভিন্ন ভাইরাসে। আতঙ্কিত না হয়ে সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়। সৌদি আরবে অনুষ্ঠিত হয়েছে রিয়াদ চট্টগ্রাম সমিতির মতবিনিময় সভা। রাজধানী রিয়াদে মরুর বুকে একখণ্ড চট্টগ্রাম, এই স্লোগানকে সামনে রেখে এই সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শওকত ওসমান চৌধুরী, পরিচালনা করেন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ হোসাইন ও সাংগঠনিক সম্পাদক নেজাম উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা কারি আব্দুল হাকিম। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক মোহাম্মদ সেলিম উদ্দিন, সমিতির সাধারণ সম্পাদক KM জাকিরুল ইসলাম, মাসুদুল আলম, ওবায়দুল হক, হাজি সেলিম হাসান সহ অনেকে। দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসন চলছেই। সোমবার গভীর রাতে হাওয়ারা শহরে দখলদারদের সাথে সংঘর্ষ হয় ফিলিস্তিনিদের। দোকানপাট ও গাড়িতে ইটপাটকেল ছুঁড়ে জায়নবাদীরা। সংঘর্ষে আহত হয় এক শিশু। আগ্রাসন ঠেকাতে রাতে পাহারার ব্যবস্থা করে ফিলিস্তিনিরা। একই দিন জেরুজালেমে ভাঙা হয় 3টি বাড়ি। অভিযোগ, ইসরায়েলি কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কয়েক দশক আগে সেগুলো তৈরি হয়েছিল। নেতানিয়াহু ক্ষমতায় আসার পর পশ্চিম তীর ও জেরুজালেমে বেড়েছে অত্যাচার, নিপীড়ন। সোমবার মন্ত্রিসভার বৈঠকে ফিলিস্তিনি প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের শিকার মুসলিমরা। ইসরায়েলি মন্ত্রীদের বক্তব্য তাদের উগ্রবাদেরই প্রতিফলন। আমাদের জনগণের ওপর সাম্রাজ্যবাদী আচরণ করে। হাওয়ারা সহ অন্যান্য শহর, গ্রামে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সুরক্ষায় চলে আগ্রাসন। রিসেপ তাইপ এরদোগানকে হটাতে একজোট হলো তুরস্কের 6 বিরোধী দল। প্রেসিডেন্ট নির্বাচনে একক প্রার্থী হিসেবে ঘোষণা করল মধ্য বামপন্থী কামাল কিলিক দারোগলুর নাম। তুরস্কের গান্ধী হিসেবে পরিচিত CHP পার্টির এই নেতা অর্থমন্দা, ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় অদক্ষতা সহ নানা ইস্যুতে নড়বড়ে এরদোগানের অবস্থান। তাকে চ্যালেঞ্জ জানাতে কতটা সক্ষম হবেন 74 বছর বয়সী কামাল, সেটাই আলোচনার কেন্দ্রে। বছরের পর বছর তুরস্কের রাজনীতিতে দেখা গেছে বিরোধী দলগুলোর মধ্যে বিভক্তি। তবে এবার এরদোগানকে গদি থেকে সরাতে একাট্টা বিরোধীরা। সোমবার আঙ্কারায় হাজারো সমর্থকদের সামনে এক প্ল্যাটফর্মে দাঁড়ালেন 6 বিরোধী দলীয় নেতা। সেই মঞ্চ থেকে ঘোষণা এলো, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে দলগুলোর একক প্রার্থী হিসেবে লড়বেন রিপাবলিকান পিপলস পার্টির প্রধান কামাল কিলিকদারোগলু। তুরস্কের মানুষের কাছে যার দল পরিচিত CHP নামে। প্রবীণ এই রাজনীতিবিদকে অনেকে বলে থাকেন গান্ধী কামাল বা তুরস্কের গান্ধী। রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও স্বল্পভাষী আর দুর্নীতি বিরোধী অবস্থানের কারণে ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর সাথে তুলনা করা হয় 74 বছর বয়সী নেতাকে। তুরস্কের জন্য সবচেয়ে ভালো প্রার্থী, দেশের ভবিষ্যতের জন্য, উন্নয়নের জন্য তাকে দরকার। বছরের পর বছর আশা নিয়ে বসে থেকেছি। এবার কামাল কিলিকদারোগলুর নেতৃত্বে ভবিষ্যতের পথে যাব। ক্ষমতায় এলে ঐক্য ও আলোচনার ভিত্তিতে সরকার পরিচালনার প্রতিশ্রুতি দিয়েছেন কামাল। আর জোটের অঙ্গীকার এরদোগানের ছায়ামুক্ত শাসন ব্যবস্থা। আমরা শান্তি ফেরানোর জন্য লড়ছি। একমাত্র লক্ষ্য দেশে সমৃদ্ধি ফিরিয়ে আনা। আমরা সংসদীয় ব্যবস্থাকে শক্তিশালী করব। আরেকবার জোর দিয়ে বলতে চাই, যারা আমাদের মতো তুরস্ককে নিয়ে একই ধরনের স্বপ্ন দেখেন, তাদের জন্য আমাদের দ্বার উন্মুক্ত। 2 দশকের শাসনামলের সবচেয়ে কঠিন সময় পার করছেন প্রেসিডেন্ট এরদোগান। অর্থনৈতিক দুরবস্থা আর ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবেলা নিয়ে বিতর্কের জেরে বেকায়দায় তিনি।
অবশ্য চাপে থাকলেও এরদোগানের বক্তব্যে নেই তার লক্ষণ। আত্মবিশ্বাসের সাথে জানালেন নির্বাচন নিয়ে পরিকল্পনা। জরিপও কিন্তু দিচ্ছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত। সংবিধানে দেয়া দায়িত্ব অনুযায়ী 10 মার্চ শুক্রবার নির্বাচনের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে। গেজেট প্রকাশের মধ্য দিয়ে নির্বাচনের প্রক্রিয়া শুরু করব। বর্তমানে দেশটির দ্বিতীয় সর্ববৃহৎ দল সিএইচপির জন্ম হয়েছিল আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্কের হাত ধরে। দেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল হয়েও 90 দশক থেকে ক্ষমতার বাইরে। এবার কামাল কিলিকদারোগলুর নেতৃত্বে এরদোগানের 2 দশকের শাসনের অবসান হয় কিনা তা জানতে অপেক্ষা করতে হবে 14 মে পর্যন্ত। ডরথি তাসরিন, যমুনা নিউজ। এই ছিল প্রবাসে বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।